চা শ্রমিকদের পিএফ বকেয়া আর বকেয়া পিএফ এর দাবিতে ঘেরাও বিক্ষোভ। ছবিটা দেখা বলি, শিলিগুড়ির রিজিওনাল অফিস ঘেরাও আইএনটিটিউসি। ঘেরাও কর্মসূচিতে ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটকও। চা শ্রমিকদের পিএফ বকেয়া আর বকেয়া পিএফ এর দাবিতে ঘেরাও বিক্ষোভ। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, ঠিক কি দাবি চা শ্রমিকদের? কেন তারা পিএফ বকেয়া, কেন পিএফ এর টাকা পাচ্ছেন না? দেখো, এই অভিযোগ কিন্তু নতুন নয়, বহু পুরনো এই অভিযোগ যে চা শ্রমিকরা তাদের যে বকেয়া ন্যায্য যে তাদের পিএফের টাকা, সেই টাকা তারা পাচ্ছে না। বেশ কয়েকটি চা বাগান নাম উল্লেখ করে কিন্তু আজ তৃণমূলের শ্রমিক সংগঠন তারা নাম উল্লেখ করে ডুয়ার্স এবং তোরাইয়ের বেশ কয়েকটা চা বাগানের নাম উল্লেখ করে, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্য টাকা এখনও পর্যন্ত পায়নি। আজ যেটা শিলিগুড়িতে রিজিওনাল অফিস পিএফের, সেখানে কিন্তু দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় পিএফ দপ্তরে কিন্তু একটা পিএফ দপ্তরে যে দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, ঘুঘুর বাসা হয়ে দাঁড়িয়েছে, এমনই কিন্তু অভিযোগ করেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে এই তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি। সকলেই কিন্তু এক সুরে পিএফ কর্তাদের কিন্তু দায়ী করেছেন কেন শ্রমিকরা তাদের ন্যায্য টাকা পাবে না। সারা বছর তারা মাথার গাম পায়ে ফেলে যে টাকা অর্জন করে, সেই প্রাপ্য টাকা পেতে কেন তাদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে? এমনকি যে টাকা পাইয়ে দেওয়ার নাম করে শ্রমিকদের থেকে বাড়তি টাকা নিচ্ছে, এমনও কিন্তু একটা চক্র বোঝা যাচ্ছে। ধন্যবাদ পার্থ। নদিয়ায় চলে যাব। সদ্যজাতকে কুয়ে ফেলে খুনের চেষ্টা মা বাবার। নদিয়া ধুবুলিয়ার বেলপুকুর কলোনিতে রীতিমতো চাঞ্চল্য। সদ্যজাতর বাবাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, যে বিষয়টা জানতে চাইবো যে নিজের সন্তানকে খুনের চেষ্টা বাবা মায়ের, এর পিছনে কি কারণ থাকতে পারে? দেখো, যেটা কারণ হিসেবে জানা যাচ্ছে, কন্যা সন্তান হওয়ার জন্যই কিন্তু এই পদক্ষেপ নেয় তার বাবা এবং মা। তার কারণ এই যে মহিলা ইতিপূর্বে তার দুটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তান ছিল, এবং দ্বিতীয় পক্ষের স্বামী হচ্ছে এই নিত্যানন্দ দত্ত। কিছুদিন আগেই এর সাথে তার বৈবাহিক সম্পর্ক স্থাপন হয় এবং এরপরে তৃতীয় কন্যা সন্তান জন্ম দেয় রবিবার ভোর রাতে, এবং বাড়িতে সেই কন্যা সন্তানের জন্ম হয় এবং জন্মের পরেই বাড়ির ঠিক পিছনে একটি কুয়ো রয়েছে, সেই কুয়োর মধ্যে কন্যা সন্তানকে কাপড়ে মুড়ে ফেলে দেয়। এবং এই যে নিত্যানন্দ দত্ত অভিযুক্ত, সে তার বৌদিকে এসে জানায় কন্যা সন্তান হয়েছিল এবং সেই কারণে সে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে। এর বৌদি বিষয়টা জানার পরে প্রতিবেশীদের জানান এবং প্রতিবেশীরা এসে সেই সদ্যজাতকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে এই নিত্যদণ্ডকে আটক করে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কি কারণে এই কাজ করেছে, এবং এর পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। এবং এই যে সদ্যজাত, সে অসুস্থ অবস্থায় এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মায়ের সঙ্গে। অবশ্যই বিভিন্ন কারণে খুন, আর সেই খুনের খবর নিউজ 18 বাংলায় আপনারা দেখেছেন, কিন্তু মাত্র 50 টাকার ধারের মাংস না দেওয়ার জন্য খুন? হ্যাঁ, ঠিকই শুনছেন, নোদাখালীতে ঠিক এই ঘটনায় ঘটেছে। রানিয়ায় খুন মাংস ব্যবসায়ী। ধারে 50 টাকার মাংস বিক্রিতে অস্বীকার করেন ব্যবসায়ী, আর সে সময় তাকে খুন করা হয়। সরাসরি চলে যাব, সমীর রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এ তো একদিনের ঘটনা বলে মনে হচ্ছে না, তার কারণ মাত্র 50 টাকা কেউ কাউকে চেনা পরিচিত হলে ধার দেবেন না কোনো ব্যবসায়ী, এটা তো হতে পারে না। ঠিক কি হয়েছিল, কেন খুন হলেন তিনি? দেখো তমসী, দক্ষিণ 24 পরগনার নোদাখালী রানিয়া এলাকায় এই আব্দুল যে আছে ভদ্রলোক, এ ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী। এ সাইকেলে করে মাংস নিয়ে পুরো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে, দীর্ঘদিন ধরে বিক্রি করে। ঠিক কালকেই যখন ঘটনাটা যখন ও যায়, সেইখানে ক্রেতা যে ছিল সে তখন 50 টাকার মাংস নেয়। নেওয়ার পরে তখনই তাকে আব্দুল বলে, ভাই আগের যে টাকা পেতাম সেই টাকাটা ফেরত দিতে হবে। বেশি টাকা নয়, 1200 টাকা পেত, সেই টাকাটা না দিয়ে ও 50 টাকার আরও মাংস নেয়। সেই জন্য তখন তর্ক বিতর্ক হয় যে আগের টাকা না দিলে এখন এটা দেওয়া যাবে না, তখন মাংস নিয়ে নেয়। তারপরে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়, হাতাহাতি হয় এবং আব্দুলকে এমনভাবে মারে, ওখানে অচৈতন্য হয়ে পড়ে। তখন সঙ্গে সঙ্গে ওখান থেকে আব্দুলকে নিয়ে বজবজেই একটি নোদাখালী এলাকায় একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালে ওনাকে নিয়ে যায়। ওনাকে নিয়ে গেলে তখন মৃত বলে ঘোষণা করে। তখন ঘোষণা করতেই এবং যে ক্রেতা মেরেছে, সব থেকে আশ্চর্য, তার বাড়িতে পুলিশ গিয়ে পাহারা দিচ্ছে যে তার বাড়ি না ভাঙচুর কেউ করে, এবং পুলিশ এখনো তদন্ত করছে এবং অভিযুক্তকে খোঁজার কাজ চলছে। বেশ,
একসঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ দুই বোন। বালুরঘাটের বড় মালঞ্চ এলাকার ঘটনা। বান্ধবীর বাড়িতে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ, আর নিখোঁজের পরই হুমকি ফোনের অভিযোগ। অনুপ সান্যাল রয়েছে আমার সঙ্গে, সরাসরি চলে যাব। অনুপ, প্রথমেই জানতে চাইবো যে পরিবারের ঠিক কি মনে করছে, পরিবার কোথায় গেলেন, তাদের কি কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে? হুমকি যে ফোন এসেছিল সেই ফোন কারা করেছিল, ফোনে কি বলা হয়েছে, তদন্তে কি আপডেট? দেখো তমস্বী, একদমই তাদের পরিবারের যেটা অভিযোগ যে গতকাল সন্ধ্যের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা থানায়, বালুরঘাট থানায় আজ তারা অভিযোগ দায়ের করতে আসে। এরপরেই কিন্তু তাদের কাছে বিভিন্ন নাম্বার থেকে তাদেরকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে যে এটা ঠিক করছে না, কখনো বলা হচ্ছে যে থানায় যেন অভিযোগ না জানানো হয়। তারা সেই নাম্বারগুলো কিন্তু বালুরঘাট থানার হাতে দিয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের যেটা দাবি করছে যে এলাকারই এক মেয়ের নাম তারা কিন্তু করছে পায়েল সরকার বলে, যে তার বাড়িতে যাবে বলে কিন্তু তার মেয়ের দুই মেয়ে, একজন 8ম শ্রেণীতে পড়ে, একজন 9ম শ্রেণীতে পড়ে, তারা দুজনে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকে কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এইটাই কিন্তু তাদের সন্দেহ করছে যে তাদেরকে কোথাও অপহরণ করে পাচার করে দেওয়া হলো নাকি, এই ধরনের ভাবনা কিন্তু তার পরিবারের তরফ থেকে করা হচ্ছে। এবং ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল যেটা জানিয়েছেন, তারা অভিযোগ পেয়েছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত তারা শুরু করেছে। অর্থাৎ তদন্ত শুরু হয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গেছে। পরবর্তীতে অবশ্যই আমরা নজর রাখবো কি আপডেট উঠে এলো। ফের আক্রান্ত পুলিশ। এবার এগরা রাজেন্দ্র চকে পুলিশের উপর হামলা, মারের চোটে মাথা ফাটে পুলিশ কর্মীর, হাসপাতালে ভর্তি আরো 3 পুলিশ কর্মী। ভাঙচুরও করা হয় পুলিশের গাড়িতে। কিন্তু কেন আক্রান্ত পুলিশ জানবো, সরাসরি চলে যাব। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, দেখো তমস্যা, একেবারে এগরা 2 নম্বর ব্লকের রাজেন্দ্র চক গ্রামে গত 11ই এপ্রিল যেখানে একজন তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীর মধ্যে, পরিবার মধ্যে মারপিট হয়, সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে ওই তৃণমূলের কর্মীর বাড়ি তাকে একঘরে করে রাখে। সেক্ষেত্রে তাদের ধানের জমিন ফসল কাটাতে বাধা দেয় গ্রামবাসী সহ এলাকার বিজেপি কর্মীরা। সেই ধানের জমিন যখন ফসল কাটার জন্য পুলিশ প্রোটেকশন চায়, তখন পুলিশ প্রশাসন, এগরার পুলিশ প্রোটেকশন গিয়ে তাদের ধান জমিনের কাছে দাঁড়ায় এবং তারা ধান জমিন কাটার চেষ্টা করে। সেক্ষেত্রে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা সেই সময় বাধা দেওয়ার সৃষ্টি করে এবং পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়। তারপরে কিন্তু এলাকার মানুষ যেটা দাবি করছে যে কয়েকজন দুষ্কৃতী এসে পুলিশের উপর অত্যাচার চালায় এবং লাঠি ইট সোটা নিয়ে তাড়া করে। সেক্ষেত্রে 4 জন পুলিশ গুরুতর আহত হয় এবং তাদেরকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই কিন্তু সেখানে পুলিশ তদন্ত, যেখানে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় পুলিশ পিকেটিং বসে এবং সেই এলাকায় আজকে কিন্তু পুলিশ, বিশাল পুলিশ বাহিনী, এগরার পুলিশ বাহিনী গিয়ে ওই গ্রাম থেকে, রাজেন্দ্র চক গ্রাম থেকে যারা পুলিশের উপর আক্রমণ করেছিল তাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য যে যারা আহত, যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে কিন্তু তদন্ত শুরু করছেন এবং এলাকায় পুলিশ পিকেটিং চলছে। সমস্যা সাফাই কর্মীরা তারা ধর্মঘট করেছেন, আর যদি সাফাই কর্মীরা ধর্মঘট করেন তাহলে সেই এলাকার কি অবস্থা হয় ছবিটা দেখাবো আপনাদের। জঞ্জাল যন্ত্রণা, আর সেই জঞ্জাল মোকাবিলায় জঞ্জাল মোকাবিলায় ঝাঁটা হাতে কাউন্সিলর। পুরসভা সাফাই কর্মীদের ধর্মঘটে কৃষ্ণনগরে জঞ্জাল যন্ত্রণা, দুর্গন্ধে নাবিশ্বাস স্থানীয়দের। অভিযোগ পেয়ে নিজেই সাফাই অভিযানে কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের স্বামীকে নিয়ে জঞ্জাল সাফাই কাউন্সিলরের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে। সমীর, এই যে সাফাই কর্মীরা তারা ধর্মঘট করছেন, সেই সমস্যা কি আদৌ সমাধান করা সম্ভব? কারণ প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিদিন তো আর কাউন্সিলর গিয়ে সাফাই করতে পারবেন না। দেখো, এই কাউন্সিলররা 2রা মে থেকে ধর্মঘট শুরু করেছেন তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে, এবং এর ফলে কৃষ্ণনগর পৌরসভার 25টি ওয়ার্ডে কিন্তু বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তূপ হয়ে রয়েছে এবং দুর্গন্ধের টেকা দায়। এবং এ নিয়ে কিন্তু পৌর নাগরিকরা বারবার পৌরসভাকে বিভিন্নভাবে অভিযোগ জানাচ্ছিলেন, বিশেষ করে কাউন্সিলরদের অভিযোগ জানাচ্ছিলেন। এবং এই অভিযোগ পেয়ে কৃষ্ণনগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ হালদার তার স্বামী রূপ ঘোষকে নিয়ে নিজেই কিন্তু এই জঞ্জাল সাফাই করতে নেমে যান। তার যেটা দাবি, তার এমন সামর্থ্য নেই যে সাফাই কর্মী নিজে নিয়োগ করবেন
দিচ্ছেন টাকা দিয়ে, সেই কারণেই পৌর পরিষেবা যাতে বন্ধ না হয়, যাতে পৌর নাগরিকরা যাতে পরিষেবা পান, সেই কারণে কিন্তু তারা নিজের হাতে ঝাঁটা নিয়ে জঞ্জাল সাফাই করতে নেমেছেন এবং স্বামী স্ত্রী দুজনেই কিন্তু এই কাজ করছেন। এবং যারা এই যে সাফাই কর্মী তাদের দাবি যতক্ষণ না তাদের দাবি না মিটবে ততক্ষণ পর্যন্ত এই ধর্মঘট চলবে। এবং এই যে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান তিনি কিন্তু পৌরসভায় আসেননি আজকেও, এবং তাদের সাথে যতক্ষণ না বসছেন তত কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। কিভাবে সমস্যার সমাধান হয় অবশ্যই নজর থাকবে আমাদের। সমীর, পেট্রাপলে ফের লিঙ্ক সমস্যা, এর আগে আমরা এই খবর দেখেছি। পেট্রাপোলের স্থলবন্দরে লিঙ্ক সমস্যায় রীতিমতো বিপত্তি। পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানিতে সমস্যা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, একদিকে আমদানি রপ্তানি সমস্যা যেমন, তেমন লিঙ্ক না থাকলে তো কোটি কোটি টাকার ক্ষতিও রয়েছে ব্যবসাতে। একদমই উত্তর 24 পরগনার এই পেট্রাপোল সীমান্ত এশিয়ার বৃহত্তর ল্যান্ড পোর্ট বলে বিখ্যাত, এবং এই ল্যান্ড পোর্ট দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি রপ্তানি হয় প্রায় 350 থেকে 400 ট্রাক প্রতিদিন আমদানি রপ্তানি হয়ে থাকে। এবং এই কাস্টমসের লিঙ্ক সমস্যার কারণে 28শে এপ্রিল থেকে রীতিমতন পেট্রাপোল সীমান্ত দিয়ে যে পরিমাণে ট্রাক যাতায়াত করে তা প্রায় তলানিতে ঠেকেছে। এখন 100 থেকে 150 ট্রাক প্রতিদিন আমদানি এবং রপ্তানি হচ্ছে। সেক্ষেত্রে আমদানি কিছুটা বেশি হলেও রপ্তানি একদম তলানিতে ঠেকেছে বলে জানিয়েছেন পেট্রাপোলের যিনি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট আছে, তিনি ইতিমধ্যেই অর্থমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য। ব্যবসায়ীরা জানিয়েছেন যে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন তারা চাইছেন যে আধিকারিকরা আরো সচেষ্ট হোক, কারণ এই পেট্রাপোলের এই সমস্যা যেন বারবার না হয়। ধন্যবাদ অনিরুদ্ধ। দুয়ারে রিপোর্টারে চলে যাব ঝাড়গ্রামে। রেশনের মাল পাচারের চেষ্টা, গাড়ি সহ গ্রেফতার করা হয়েছে একজনকে ঝাড়গ্রামের নয়াগ্রামের ঘটনা। সরাসরি চলে যাব, রাজু সিং রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, এই যে রেশনের মাল পাচার করা হচ্ছিল, যাকে গ্রেফতার করা হলো, সে কে? দেখো, প্রথমত বলে রাখি যে রেশনের মাল, সেই মাল উড়িষ্যা সাপ্লাই হচ্ছিল। উড়িষ্যা সেই মাল যাওয়ার কথা ছিল এবং সেটা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আছে, এবং পুলিশ চুনখলিয়াতে নাকা পয়েন্টে চেকিং করে সেই মাল সহ গ্রেপ্তার করেছে গাড়ির চালককে। এই গাড়ির চালক আবার নয়াগ্রামের বাসিন্দা। সে নয়াগ্রাম থেকে এই রেশনের দ্রব্য উড়িষ্যাতে পাচার করছিল। কারণ যেখানে রাজ্য সরকার গরিব মানুষকে এই রেশন যাতে তারা বিনা পয়সাতে পায় তার জন্য ব্যবস্থা নিয়েছেন, এবং যাতে মানুষ না খেয়ে মরে তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ। আর সেক্ষেত্রে প্রত্যন্ত গ্রামের মানুষকে এই রেশন দ্রব্য দেওয়া হয়, কিন্তু সেই রেশন দ্রব্য পাচার করার অভিযোগ, এবং সেই পাচার হচ্ছে এই রাজ্যের অন্য কোথাও নয়, অন্য রাজ্যে পাচার করা হচ্ছে। ধন্যবাদ। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে 10 বছর নিখোঁজ। এবার পরিবারকে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এ তো নজিরবিহীন নির্দেশ বলা চলে বিচারপতি। একেবারে তাই। দেখো, বাদাবনের মানুষের যেটা সমস্যা ছিল, কারণ তাদের মাছ ধরে খেতেই হয়, মাছ ধরতে যেতেই হয় গরিব গরিব মানুষগুলোকে, এবং সেক্ষেত্রে সবথেকে করুণ পরিণতি হয় যখন বাঘে টেনে নিয়ে যায়। অর্থাৎ কেউ দেখছে মাছ ধরতে, তাদের সঙ্গী হয়ে যাচ্ছে, বাঘে কাউকে টেনে নিয়ে যাচ্ছে এবং কামড়ে তাকে নিস্তেজ করে নিয়ে যাচ্ছে তার দেহটাকে, কিন্তু তার শরীর বা দেহ পাওয়া যায় না। কাজে দেহ না পাওয়া যাওয়ার কারণে তার পোস্টমর্টেম করা যায় না। পোস্টমর্টেম না হলে বাঘের কামড়ে মৃত্যু হয়েছে এটা কীভাবে প্রমাণ হবে? এই আইনি প্রশ্নটাই দীর্ঘদিন ঝুলেছিল, এবং সেটারই আজ নিষ্পত্তি হলো। রাজ্য সরকার যে রিপোর্ট দেয়, সেই রিপোর্ট দেখার পর বিচারপতি অমৃতা সিনহা বলেন, যদি মাছ ধরতে যাওয়ার সময় বাঘের থাবায় কেউ তাকে টেনে নিয়ে গেল, এটা দেখতে পাওয়া গেল এবং তার নিখোঁজ হওয়ার পেছনে হচ্ছে বাঘের পেটে তার মৃত্যু হয়েছে, এই প্রত্যক্ষদর্শীদের বয়ান যদি থাকে, সাক্ষী যদি পাওয়া যায়, সেক্ষেত্রে এই বাঘের কামড়ে মৃত্যুর যে ক্ষতিপূরণ 5 লক্ষ টাকা, তা কিন্তু সুন্দরবনের এই বাসিন্দারা বা যে কেউ পেতে পারেন। এবং এক্ষেত্রে এই গোসাবার বাসিন্দা অনিতা কয়াল, যিনি মামলা করেছিলেন, হতভাগা স্ত্রী, তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের রাজ্যে নির্দেশ দেওয়া হয়েছে। 8 সপ্তাহের মধ্যে রাজ্যের বন দপ্তর এই ক্ষতিপূরণের টাকা তার পরিবারকে দেবে। বেশ অর্ণব। জলের আরেক নাম জীবন, আর সেই জলই যদি না পান তাহলে সমস্যা তো হবেই। পানীয় জলের দাবিতে এবার পঞ্চায়েতের তালা দিয়ে বিক্ষোভ বিজেপির। প্রধান ও আধিকারিকদের ঢুকতে বাধা। বীরভূমের রামপুরহাটে খুরুন পঞ্চায়েতের ঘটনা।
সরাসরি চলে যাবো, অক্ষয় ধীবর রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, এই যে এই এলাকায় পানীয় জলের সমস্যা কেন আর কিভাবে এই সমস্যার সমাধান? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, বিজেপির মূলত যেটা অভিযোগ, খরুন গ্রাম পঞ্চায়েতের যে ছাতমাডাঙ্গা, লালুপাড়া এবং তারাপীঠ স্টেশন রোড, এই সমস্ত এলাকায় দীর্ঘদিন থেকে যে সাবমার্সিবল পাম্প, সেই পাম্প কিন্তু খারাপ আছে এবং পানীয় জলের যে কল সেগুলিও খারাপ আছে। বারবার কিন্তু গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কিন্তু সেভাবে কাজ করছে না, তার ফলে এখন গরম পড়তে কিন্তু পানীয় জলের সংকট দেখা যাচ্ছে। সেই কারণেই বিজেপি নেতৃত্ব আজ বিক্ষোভ দেখান, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং পঞ্চায়েতের আধিকারিকদের ঢুকতেও বাধা দেওয়া হয়। তালা মেরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে, তারপর পুলিশের হস্তক্ষেপে সেই প্রধানকে ঢুকতে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত যে অফিসে। এবং বিজেপি নেতৃত্ব যেটা অভিযোগ করছে, এই এলাকাগুলিতে বিজেপি জয়লাভ করেছে গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে, সেই কারণেই সেখানে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত বোর্ড, তারা কিন্তু ইচ্ছা করে সেই পানীয় জলের খারাপ হওয়ার পরও কাজ করছে না। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি দাবি করছেন সমস্ত এলাকাতেই পানীয় জলের ব্যবস্থা আছে, তবে বিজেপি রাজনীতি করছে। বেশ।